এবং রাশেদ মানেই হচ্ছে একটাই প্রসঙ্গ, জামাত বিরোধী। কিন্তু আমরা দেখছি যে সরকার এখন গিনিপিগ হিসেবে রাশেদ নূরের মতো অভিজাত শ্রেণীর, প্রশ্নবোধক অভিজাত শ্রেণীর রাজনীতিবিদদেরকেও ব্যবহার করছে। কারণ আওয়ামী লীগের বিপরীতে, ছাত্রলীগের বিপরীতে নুরু প্রার্থী ছিল, যাদের ভোটে সে ভিপি নির্বাচিত হলো, এখন ঠিক তাদের সঙ্গে আবার সে বেইমানিটা করছে। তারপর এই দুজনের মধ্যে আবার দেখলাম বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা। ভিপি নূর বলছে যে বঙ্গবন্ধুর মুরাল যারা ভাঙচুর করেছে তাদের বিচার হতে হবে, মূর্তি যারা ভাঙচুর করেছে বিচার হতে হবে, গ্যাস পাচ্ছে না, তারপরে ভুতুরে বিল, লোডশেডিং, এই যে নানাবিধ সমস্যা মানুষ জর্জরিত, এই বিষয়গুলো মিডিয়ার সামনে ফোকাসই হতে পারছে না। কেন পারছে না? আপনি টেলিভিশন খুললে, টকশো খুললেই দেখবেন আলোচনার একটাই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে রাশেদ। যত টকশো রাশেদ, অর্থাৎ রাশেদ নুরুকে দিয়েই মিডিয়াকে ব্যস্ত রাখতেছে, রাশেদ নুরুকে দিয়েই আবার বিরোধী দলকে ব্যস্ত রাখতেছে। মানে এমন এমন উত্তেজনা সৃষ্টি করতে হবে, এমন এমন কথা বলতে হবে যেন মানুষ অন্য কোনো দিকে নজর দিতে না পারে। কাউকে বেয়াদব বলে, কাউকে শুয়োরের বাচ্চা বলে গালি দেয়, কাউকে ধমক দেয়, কাউকে ভাষা জ্ঞান শেখায়। আজকে কতিপয় ব্যক্তি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষের বাচ্চার মতো আচরণ করছেন। এই হচ্ছে যে দলের অবস্থা। সেই দলটাকে নিয়ে, সেই দলের দুইজন ব্যক্তি যারা ইতিমধ্যেই সরকারে যোগ দিয়েছেন, একজন প্রতিমন্ত্রী হয়েছেন এবং একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছেন, উপদেষ্টা সচিব মর্যাদা পেয়ে গেছেন। তো এই যে ব্যক্তিদেরকে নিয়ে দেওয়াই হয়েছে এদেরকে, যে তোরা এদেরকে ব্যস্ত রাখ। এখন এদেরকে কেন দিল? ধরেন যদি বিএনপির কোনো নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এই কাজে ব্যবহার করা হতো, তাহলে কি হতো? আক্রমণটা সরাসরি বিএনপির উপর আসতো। এই যে পাল্টাপাল্টি লড়াই, একটা লড়াইয়ের ময়দান তৈরি করে রাখছে মিডিয়া, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাগুলো ধ্বংস করে দিয়ে একে অপরের প্রতি উত্তেজিত করে রাখা, এটা মিডিয়া করছে এবং মিডিয়াদেরকে দিয়ে এটা করানো হচ্ছে, এবং এটা সরকারের একটা প্রজেক্ট। আবার খুব ইদানিংকালে খুব বেশি ভাষা বিশ্লেষণ শুরু করেছেন, যার তার সঙ্গে শাহরিয়ার কবিরের সঙ্গে বসেন, তাকে ভাষা জ্ঞান দেন, সকলকেই তিনি ভাষা জ্ঞান দেন, কিন্তু টকশোতে দেখবেন যে সে সবচেয়ে বাজে শব্দ ব্যবহার করে। এখনো পর্যন্ত সবচেয়ে বাজে শব্দ যদি কেউ ব্যবহার করে থাকে, সে হচ্ছে রাশেদ। যে আন্দোলনের দিক থেকে বা মানুষের ন্যায্য দাবি পাওনা আদায়ের দিক থেকে যদি মানুষের ফোকাসটাকে সরিয়ে রাখতে না চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার দাবিরগুলোর ব্যাপারে সচেতন হইতে হবে, সেগুলোই বারবার বলতে হবে। রাশেদ কি বললো, নুরু কি বললো, রেজাউল করিম রনি কি বললো, তারেক কি বললো, এইটার দিকে আপনাদের তাকানোর দরকার নেই। এরা এখন এমন অনেক কিছু করবে, এমন অনেক কিছু দিয়ে আজকে এখন সোশ্যাল মিডিয়াকে ব্যস্ত রাখবে, মেইন স্ট্রিম মিডিয়াকে ব্যস্ত রাখবে, যে আপনি যেন আপনার নিজের যে কথাটা সেটা বলতে না পারেন, আপনি আপনার দাবিটাই উত্থাপন করতে না পারেন, আপনার প্রতিবাদটা আপনি যেন করতে না পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলাপচারিতায়। আমরা একটা বিষয় খেয়াল করছি, নিশ্চয়ই আপনারাও খেয়াল করছেন, সেটি হচ্ছে যে ইদানিংকালে টকশো মানেই রাশেদ। আপনি যে চ্যানেলে যাবেন ঘুরে ফিরে দেখবেন রাশেদ আছে, এবং রাশেদ মানেই হচ্ছে একটাই প্রসঙ্গ, জামাত বিরোধিতা। আমরা দেখলাম যে এনসিপির সঙ্গেও যখন কারোর সঙ্গে যখন টকশোতে তর্ক হচ্ছে, অযাচিতভাবেই রাশেদ জামাত প্রসঙ্গটা টেনে আনছে। এর কয়েকটি কারণ আছে। নাম্বার ওয়ান, রাশেদ জানে যে জামাত প্রসঙ্গে কথা বললেই সে ভাইরাল হতে পারে, মিডিয়া কাভারেজ পায়। এরপর আরও যে সুবিধাটা, সেটা হচ্ছে এটা তার একটা এজেন্ডা, সেই এজেন্ডাটাও সে ঠিকঠাক মতো ফুলফিল করতে পারে। মনে করেন, আপনারা কিছুদিন আগে শুনেছেন নীলোফার চৌধুরী মনি বলেছেন, গিনিপিগ নামের একটা শব্দ তিনি বলেছেন। তিনি অবশ্য বোঝাতে চেষ্টা করেছেন আন্দোলনকারীরা গিনিপিগ হিসেবে ব্যবহৃত হয়েছে, জুলাই যোদ্ধারা গিনিপিগ। কিন্তু আমরা দেখছি যে সরকার এখন গিনিপিগ হিসেবে রাশেদ নূরের মতো অভিজাত শ্রেণীর, প্রশ্নবোধক অভিজাত শ্রেণীর রাজনীতিবিদদেরকেও ব্যবহার করছে, যারা একসময় সরকার বিরোধী আন্দোলন করত, মায়ের খাইতো,
তারপর মানুষের কাছে বিকাশে টাকা পাঠানোর আবেদন করত এবং সেই বিকাশের টাকা দিয়ে পরিবারের চিকিৎসা বা সন্তানের শিশু বাচ্চাদের চিকিৎসা করাতো, সেই লোকেরা এখন পুরো রাজনীতিতে গেমটা খেলছে। নুরুর ব্যাপারে বলা হয়েছে সাফাবির সঙ্গে তিনি মিটিং করেছেন, ফিলিস্তিন দূতাবাস থেকে সেটি জানানো হয়েছে, সেই মিটিংয়ের ছবি আছে। এমনকি নূর প্রথমে অস্বীকার করলেও পরে আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ মিটিং করেছে, তো কি হয়েছে। তো এই নূর এবং রাশেদের চরিত্রটা হচ্ছে এরকম, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নূর যখন বিপি ক্যান্ডিডেট হলো তখন সে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের ব্যাপক প্রভাব আছে, তো তাদের কাছে হেল্প চাইলো এবং তারা অলমোস্ট তাকেই ভোট দিল, কারণ আওয়ামী লীগের বিপরীতে, ছাত্রলীগের বিপরীতে নুরু প্রার্থী ছিল। যাদের ভোটে সে ভিপি নির্বাচিত হলো, এখন ঠিক তাদের সঙ্গে আবার সে বেইমানিটা করছে। কিভাবে সে বেইমানি করলো? ভিপি নূরকে ছাত্রলীগের বিপরীত প্রার্থী হিসেবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, অর্থাৎ ছাত্রলীগকে ঠেকানোর জন্য নুরুকে দেওয়া হলো ভিপি, মানে প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়া হলো, ছাত্ররা তাকে ভোট দিল। এরপর যখন সে নির্বাচিত হয়ে গেল তখন সে গিয়ে কী করলো? শেখ হাসিনার পায়ে কদম বুচিয়ে তাকে মা ডাকতে পারে, তার মায়ের চেহারা পাওয়া যাচ্ছে, সে ছাত্রলীগের পোস্টেড কর্মী ছিল, হ্যান ত্যান অনেক কিছু, অর্থাৎ সেও আরেকটা ছাত্রলীগ, অর্থাৎ গুপ্ত ছাত্রলীগ। সে নিজের পরিচয় সেদিন প্রকাশ করে নিজেকে প্রমাণ করে দিলেন তিনি এতদিন গুপ্ত ছিলেন, ছাত্রলীগের হয়ে তিনি গুপ্তভাবে এই ধরনের এই আন্দোলন এইসব করে গেছেন। সো আর হইতেই পারে, এভাবে তো অনেকেই অনেক কিছু করে। এরপর আমরা রাশেদের চেহারা দেখলাম কি, রাশেদও ঠিক একইভাবে শেখ হাসিনাকে মা বলে, তার প্রতি অগাধ শ্রদ্ধা। তারপর এই দুজনের মধ্যে আবার দেখলাম বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা। ভিপি নূর বলছে যে বঙ্গবন্ধুর মুরাল যারা ভাঙচুর করেছে তাদের বিচার হতে হবে, মূর্তি যারা ভাঙচুর করেছে বিচার হতে হবে। আবার তাদেরকে আবার আমরা বিপরীত প্ল্যাটফর্মে থেকেও রাজনীতি করতে দেখছি। ভিপি নূর যে ধরনের কার্যক্রম চালাতো, যে কর্মসূচিগুলো করতো, সেই কর্মসূচিগুলো পালনের ক্ষেত্রে তাকে লন্ডন থেকে সহযোগিতা করা হতো। যারা সহযোগিতা করেছে তারা নিজেরা এটা দাবিও করেছে এবং ভিপি নূরও এটা অস্বীকার করে নাই। ভিপি নূরকে আরও অনেকেই সহযোগিতা করেছে, তাদেরগুলো কখনো স্বীকার করেছে, কখনো করে নাই। অর্থাৎ মোটামুটি এদের ক্যারেক্টারের মধ্যে আমরা দেখছি যে একটা গোলালু আছে, পটেটিজম একটা ব্যাপার আছে, মানে তারা সবখানি কাজে লাগে। এখন তাদেরকে সরকার গিনিপিগ হিসেবে কাজে লাগাচ্ছে। সেটা কিভাবে কাজে লাগাচ্ছে? সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদটা হচ্ছে জ্বালানির সংকট। কিন্তু আপনারা খেয়াল করবেন, এই যে এত বড় একটা সংকট, সিএনজি স্টেশনে গিয়ে সিএনজিগুলো গ্যাস পাচ্ছে না, তারপরে ভুতুড়ে বিল, লোডশেডিং, এই যে নানাবিধ সমস্যা মানুষ জর্জরিত, এই বিষয়গুলো মিডিয়ার সামনে ফোকাসই হতে পারছে না। কেন পারছে না? আপনি টেলিভিশন খুললে, টকশো খুললেই দেখবেন আলোচনার একটাই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে রাশেদ। যত টকশো রাশেদ, অর্থাৎ রাশেদ নুরুকে দিয়েই মিডিয়াকে ব্যস্ত রাখতেছে, রাশেদ নুরুকে দিয়েই আবার বিরোধী দলকে ব্যস্ত রাখতেছে। এনসিপিকে এবং জামাতকে সবচেয়ে বেশি এই মুহূর্তে আঘাত করতেছে রাশেদ এবং নুরু। এদের দুজনের কাজই হচ্ছে অনর্গল জামাতের বিরুদ্ধে কথা বলতে হবে, অনর্গল এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে। এইভাবে প্রত্যেকটা টকশোতে মানে এমন উত্তেজনা সৃষ্টি করতে হবে, এমন কথা বলতে হবে যেন মানুষ অন্য কোনো দিকে নজর দিতে না পারে, যেন জনগণ তাদের ওই দুঃখটাই ভুলে যায়, মানে জ্বালানির যে সংকট, এই কথাটা বলারই কোনো স্পেস না পায়। পুরো মিডিয়া জুড়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে জ্বালানির এত বড় সংকট, জনগণের এত বড় দুর্ভোগ, এমন কি প্রধানমন্ত্রীর গাড়ি বহরে পর্যন্ত মানুষ ছুটে গেছে। কারা ছুটে গেছে? তারা কিন্তু এই রাশেদের টকশো দেখে না, তারা তাদের ওই প্রবলেমটার কথাই জানে সবচেয়ে ভালো করে, এবং সেই কারণে তারা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে, ভুতুড়ে বিলের কাগজ নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি না কার গাড়ি সেটাও দেখতে জানে। সবার আগে বাংলাদেশ লেখা একটা বাস যাচ্ছিল, সেই বাসের সামনে গিয়ে দাঁড়িয়েছে, জীবন মরণের চিন্তাও করে নাই, গ্রেপ্তারের পরোয়াও করে নাই। কেন দাঁড়িয়েছে? কারণ তাদের এই সমস্যাটা সমাধান দরকার। তারা যদি রাতের বেলা রাশেদের টকশো শুনতো,
যদি টেলিভিশন দেখতে অভ্যস্ত হতো, টকশো দেখতে অভ্যস্ত হতো, তাহলে তারা এটা করতে পারতো না। এটা হচ্ছে সরকারের টার্গেট, যে রাশেদ নুরুকে দিয়ে তাদেরকে জামাত তথা এবং এনসিপির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পুরো বিরোধী দলকে একদিকে কোণঠাসা করে রাখবে, একদিকে তাদের নজরবন্দি করে রাখবে, এবং মিডিয়াকেও ঠিক এই কাজে ব্যস্ত রাখবে। আমরা এটা একটা পুরনো কৌশল একটা প্রাণীর কাছ থেকে জানি। পৃথিবীতে সবচেয়ে দুর্বল, সবচেয়ে নিরীহ, রক্তশূন্য একটা প্রাণী, এবং সব মোটামুটি ঘৃণিত একটা প্রাণী মানুষের চোখে, খুবই দুর্বলতম একটা প্রাণীর নাম হচ্ছে টিকটিকি। তো টিকটিকি যেহেতু কাউকে কামড় দিতে পারে না, কাউকে কিছু করতে পারে না, খুবই নিরীহ একটা প্রাণী, তো সেই টিকটিকি কীটপতঙ্গ মানে যেটা পোকামাকড় খায়, খেয়ে বেঁচে থাকে, তো সেই টিকটিকি কি করে, যখন তার উপর কারো হামলা হয় বা আক্রমণ হয়, তখন সে তার লেজের একটা অংশ কর্তন করে ফেলে রেখে চলে যায়, এবং ওই লেজের অংশটা কিন্তু লাফাইতে থাকে। ঠিক যেভাবে আমরা এখন বিভিন্ন গিনিপিগদের লাফাইতে দেখি, অতিরিক্ত লাফাচ্ছে যারা, মানে টকশোতে এসে খুব লাফালাফি করে, কাউকে বেয়াদব বলে, কাউকে শুয়োরের বাচ্চা বলে গালি দেয়, কাউকে ধমক দেয়, কাউকে ভাষা জ্ঞান শেখায়। আজকে কতিপয় ব্যক্তি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষের বাচ্চার মতন আচরণ করছেন। তো এই যে মানে যে লাফালাফিটা করে, যে টিকটিকির লেজটা যখন লাফালাফি করে, তখন মানুষ কি করে, টিকটিকিকে ছেড়ে এই লেজটাকে নিয়ে ব্যস্ত থাকে। ঠিক এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষ কিন্তু এই রাশেদ আর নুরুকে নিয়ে ব্যস্ত। যাদের এই পরিমাণ জনশক্তি নেই, যেটা দিয়ে তারা বাংলাদেশের কোনো একটা অঞ্চলে একটা বড় মিছিল করতে পারে। রাশেদ নুরুদের এই দুইজনই লোক ছিল তাদের দলের, এবং সেই দলটাকে তারা মানে এক প্রকার বাতিল করে দিয়ে তারা বিএনপির হয়ে নির্বাচন করেছে। এখন ব্যানার সর্বস্ব একটা দল, সেই দলের কর্মী নেই, ভাড়া করা কর্মী। আমরা দেখলাম যে কুষ্টিয়ায় তারা জামাতের বিরুদ্ধে একটা সমাবেশ বা মিছিল করানোর চেষ্টা করেছে। যারা মিছিলে আসছে তারা কেউই কেন আসছে, কার মিছিলে আসছে সেটাও জানে না, এমনকি ভিপি নুরের নামটা পর্যন্ত তারা জানে না। তাদেরকে আঞ্চলিকভাবে অন্য দলের লোকেরা ভাড়া টাড়া দিয়ে, মোটামুটি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়ে আসছে, যে আসেন, এসে আপনারা একটু একসাথে হয়ে আপনারা এই কাজটা একটু করেন। তো এই হচ্ছে যে দলের অবস্থা। তো সেই দলটাকে নিয়ে, সেই দলের দুইজন ব্যক্তি যারা ইতোমধ্যেই সরকারে যোগ দিয়েছেন, একজন প্রতিমন্ত্রী হয়েছেন এবং একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছেন, উপদেষ্টা, সচিব মর্যাদা পেয়ে গেছেন। তো এই যে ব্যক্তিদেরকে নিয়ে দেওয়াই হয়েছে এদেরকে, যে তোরা এদেরকে ব্যস্ত রাখ। এখন এদেরকে কেন দিল? ধরেন যদি বিএনপির কোনো নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এই কাজে ব্যবহার করা হতো, তাহলে কি হতো, আক্রমণটা সরাসরি বিএনপির উপর আসতো। ধরেন রাশেদ নুরু যেই কথাগুলো এখন জামাতকে বলছে বা এনসিপিকে বলছে, ঠিক সেম কথাগুলো কিন্তু তখন এই বিরোধী দলের পক্ষ থেকে, মানে জামাত এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু বেগম জিয়াকে বলা হতো, জিয়াউর রহমানকে বলা হতো। যদি বিএনপির কোনো নেতা ঠিক একই কাজ বা একই কথা বলতো, বা যদি তারেক রহমান এরকম কথা বলতো, তো এখন রাশেদ বললে সুবিধা কি, রাশেদ নুরুরা যখন বলে তখন আক্রমণটা আসতেছে তাদের উপর, মানে মরবি তো তুই মর। বিএনপির গায়ে কিন্তু আর আঘাতটা সরাসরি আসছে না, কিন্তু তাদের যেটা করার, যেটা বলার, সেটা কিন্তু তারা এই দুজনকে দিয়ে মোটামুটি সার্ভ করতে পারতেছে, বলাইতে পারতেছে। এবং এরাও দিন দিন ধরেন মানুষকে এতটাই বেশি অতিষ্ঠ করে তুলছে, বিভিন্ন জায়গায় নামলে এখন দেখি যে রাস্তায় বের হলে দেখি যে এদের প্রতি মানুষ চরমভাবে বিরক্ত প্রকাশ করে। মানুষ ওই যখনই দেখে যে স্ক্রল করতে করতে যখনই রাশেদ নুরুদের কোনো বক্তব্য আসে, তখনই মুখ দিয়ে একটা বাজে শব্দ করে গালি দেয়। সাধারণ মানুষ, যাত্রীরা, গাড়িতে বসলে, রাস্তাঘাটে এই ধরনের মানুষ পাওয়া যায়। তো এই যে এরা যে মানুষের বিরক্তি উৎপাদন করতেছে, এখন এই লোকগুলোর ধরেন কিছু একটা যদি হয়, জনগণও যদি এদেরকে চড়থাপ্পড় মারে, তাহলে এর দায়টা আসবে কার? জামাত এনসিপির ঘাড়ে। এবং এইটাকে ইস্যু করে সরকার একটা বড় ধরনের ভূমিকা নিতে পারবে, মানে তারা নিষ্পেষণ, যেটা স্যাবোটাইজ করার প্রয়োজন হয় সরকার, সেটা তারা করতে পারবে। তো এই যে টেকনিকগুলো, তারা এটাকে বলা হয় আসলে গিনিপিগ, মানে যেটা আসলে দিয়ে তাদের পরীক্ষামূলক কোনো কিছু করতে হইলে বা ঝুঁকিপূর্ণ কিছু করতে হইলে এই ধরনের কিছু লোককে ব্যবহার করতে হয়, যাতে মানে মূল ক্ষতিটা স্টেক হোল্ডারদের না হয়, বড় ক্ষতিটা স্টেক হোল্ডারদের না হয়। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে রাশেদ নুরুকে এই মুহূর্তে যেটা করতে হবে, টোটালি ইগনোর করতে হবে। তাদেরকে মিডিয়া এখন হাজারবার দেখাবে। আমি কিছু টকশো আপনাদেরকে দেখাইতে পারবো, মানে
মিডিয়া খুললেই রাশেদ নুরু আছে, কোনো না কোনোভাবে এদের ফটোকার্ড এরা দুজনকে চরমভাবে এখন হাইলাইট করা হচ্ছে, কারণ এদেরকে দিয়ে জামাতকে এবং এনসিপিকে ইচ্ছা মতো বলানো যাচ্ছে। এবং আরও একজন এদের ছিল, এখন একটু চুপচাপ, হয়তো কোনো পদ টদ না পেয়ে চুপ, হয়তো ভবিষ্যতে পদ পেলে আবারও শুরু করবে। রেজাউল করিম রনি একজন আছে, হ্যাঁ, তারপরে শাহেদ আলমকেও এখন খুব বেশি মিডিয়া দেখা যাচ্ছে না, কিন্তু রাশেদকে সবসময় পাওয়া যাচ্ছে। টক শো মানে এখন রাশেদ, এবং মানে বক্তৃতা মানে ফটোকার্ড মানে নুরু। তো এদেরকে যেটা হবে সেটা হচ্ছে যে এরা চরমভাবে এখন বিরোধী দলকে ব্যস্ত রাখবে, কারণ এক নম্বর হচ্ছে বিরোধী দল যে কর্মসূচিগুলো গ্রহণ করতে যাচ্ছে এবং যে কর্মসূচিগুলো গ্রহণ করছে, এই দিক থেকে মানে বিরোধী দলকে ব্যস্ত রাখা, যে না তোমরা যেন এদিকে ফোকাস করতে না পারো। আবার মিডিয়ায় এই টকশোগুলোকে এমনভাবে রিপিট করা হচ্ছে এবং এবং প্রতি রাতেই একাধিক চ্যানেল থেকে এগুলো প্রচারিত হচ্ছে, যেন মানে জনগণ ওই যে বিদ্যুতের বিষয় নিয়ে কথা বলছে না, গ্যাসের বিষয় নিয়ে যে কথা বলছে না মিডিয়াগুলো, সেই প্রশ্নটা তোলার সুযোগ না পায়। মানুষের সব ক্ষোভ যেন ওই 2-4 জন ব্যক্তির উপরে গিয়ে পড়ে উপরায়, মানে এক রাশেদের উপরেই যেন মানুষের বিরক্ত, যা কিছু হওয়ার গালি দেওয়ার যেন তাদেরকে দিয়ে অন্তত বিএনপি যেন সেফে থাকতে পারে। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এদেরকে টোটালি ইগনোর করতে হবে। মিডিয়া হাজার বার প্রচার করুক, আমরা ওটা দেখলাম না। যেমন আমি নিজে যেটা করি ব্যক্তিগতভাবে, যখনই রাশেদ নুরুর কোনো নিউজ দেওয়া হয়, সেই নিউজগুলোকে মানে যেই স্টেশন থেকে এগুলোকে প্রচার করা হয়, সেটা নিউজ লিঙ্ক হোক আর যাই হোক, আমি সেটাকে আস্তে করে ব্লক করে দিই, আমার আমাকে যেন না দেখায়, অথবা আগ্রহী নই এরকম ব্যাপারটা দেখা, নট ইন্টারেস্ট, এটাকে আমি দিয়ে রাখি যাতে এগুলো বারবার না আসে, কারণ এগুলোতে মাথার মানে মস্তিষ্কে খুব ক্ষতি করে, মানে এমন এমন সব কথা বলে যেটা আসলে এমন চরমভাবে টক্সিক হয়ে যায়। এই টক্সিক এটা কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতি করে, অতএব বিরক্তি উৎপাদন করে এমন ব্যক্তিদের কথা শোনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি বিরক্ত হয়ে একটা কথা বলে ফেলবেন, তো সেইটার জন্য আবার একটা রিয়েকশন তারা দেখালে আপনি আবার ক্ষতিগ্রস্ত হবেন, আবার আপনার ব্যাপারে আপনাকে আবার ক্ষতিগ্রস্ত করা হবে। এই যে পাল্টাপাল্টি লড়াই, একটা লড়াইয়ের ময়দান তৈরি করে রাখছে মিডিয়া, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাগুলো ধ্বংস করে দিয়ে একে অপরের প্রতি উত্তেজিত করে রাখা, এটা মিডিয়া করছে এবং মিডিয়াদেরকে দিয়ে এটা করানো হচ্ছে, এবং এটা সরকারের একটা প্রজেক্ট। জনগণকে যখন সে একদিক থেকে মানে তার যে সমস্যাগুলো আছে, মৌলিক সমস্যাগুলো আছে, সেই মৌলিক সমস্যাগুলো যখন সে সমাধান করতে পারছে না, তখন মানুষের দৃষ্টি সরানোর জন্য মানুষকে অন্য একটা কাজে ব্যস্ত রাখা, এটা একটা সরকারের কৌশল। তো এইটা যারা বুঝতে পারছেন তারা দয়া করে এই নুরু রাশেদের ফাঁদে পা দিয়েন না। যারা তাদের সঙ্গে টকশোতে যান, ওদের বললে আবার রাশেদের খারাপ লাগতে পারে, তো সে আবার খুব ইদানিংকালে খুব বেশি ভাষা বিশ্লেষণ শুরু করেছেন, যার তার সঙ্গে শাহরিয়ার কবিরের সঙ্গে বসেন, তাকে ভাষা জ্ঞান দেন, সকলকেই তিনি ভাষা জ্ঞান দেন, কিন্তু টকশোতে দেখবেন যে সে সবচেয়ে বাজে শব্দ ব্যবহার করে। এখনো পর্যন্ত সবচেয়ে বাজে শব্দ যদি কেউ ব্যবহার করে থাকে সে হচ্ছে রাশেদ, সবচেয়ে বেশি গালি যদি কেউ দিয়ে থাকে সে হচ্ছে রাশেদ। কিন্তু সে দেখবেন যে সবসময় অন্যকে এই নসিহত করে বেড়ায় সুন্দর, মানে ভালো করে কথা বলার জন্য। সে কাউকে কখনোই সম্মান দিয়ে কখনো কথা বলে না, এমনকি অপ্রাসঙ্গিকভাবেও সে জামাত আমিরকে টেনে নিয়ে আসে, অপ্রাসঙ্গিকভাবে সে কর্নেল অলিকে টেনে নিয়ে আসে, মানে এবং এদের সম্পর্কে এমন এমন সব মানে ফালতু কথা বলে, বাজে কথা বলে, যেটা আসলে আপনাকে এমনভাবে টক্সিক করবে, এমনভাবে বিরক্ত করবে যে আপনার মনে হবে যে মানে কিছু একটা করে ফেলি। তো এই যে মানুষের ভেতরে এক ধরনের ক্ষোভ তৈরি করা, এবং এই ক্ষোভটা যদি কখনো তাদের উপর কেউ চরিতার্থ করে ফেলে, সেইটাকে ক্যাশ করে সরকার নিজের একটা ভালো রাজনীতি করার একটা ইস্যু খুঁজে বের করা, এই চেষ্টাটা এখন চলছে। তো আপনি যদি এখান থেকে বাঁচতে চান, আপনি যদি মানুষের ফোকাস ঠিক রাখতে চান, মানে যে আন্দোলনের দিক থেকে বা মানুষের ন্যায্য দাবি পাওনা আদায়ের দিক থেকে যদি মানুষের ফোকাসটাকে সরিয়ে রাখতে না চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার দাবিরগুলোর ব্যাপারে সচেতন হইতে হবে, সেগুলোই বারবার বলতে হবে। রাশেদ কি বললো, নুরু কি বললো, রেজাউল করিম রনি কি বললো, তারেক কি বললো, এইটার দিকে আপনাদের তাকানোর দরকার নেই। এরা এখন এমন অনেক কিছু করবে, এমন অনেক কিছু দিয়ে আজকে এখন সোশ্যাল মিডিয়াকে ব্যস্ত রাখবে, মেইন স্ট্রিম মিডিয়াকে ব্যস্ত রাখবে, যে আপনি যেন আপনার নিজের যে কথাটা সেটা বলতে না পারেন, আপনি আপনার দাবিটাই উত্থাপন করতে না পারেন, আপনার প্রতিবাদটা আপনি যেন করতে না পারেন। শুধু সারাক্ষণ এদেরকে মানে ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, একটা রাস্তার কুকুর আপনাকে বারবার পায়ে কামড়ালো, আপনি কি করবেন? কুকুরটাকে তো আর কামড়াতে পারবেন না। আপনার যাত্রাকে, আপনার গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনাকে বাধাগ্রস্ত করাটাই হচ্ছে ওই কুকুরের কাজ। সে বারবার আপনাকে
পায়ে কামড় দেবে, আপনি যাতে কোনোভাবে আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন। তো এই জাতীয় পথের কুকুরদের কাছ থেকে আপনি যেমন সাবধান থাকবেন, এই ব্যক্তিদের কাছ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি যে টার্গেটে আন্দোলনের ইয়েগুলো সাজাচ্ছেন, আন্দোলনের কর্মসূচিগুলো তৈরি করছেন। আমরা দেখলাম যে নাহিদ ইসলাম তিনি কিন্তু ঠিকই ঠান্ডা মাথায় তার কথাগুলো বলে যাচ্ছেন এবং সরকারের কৌশলগুলো তিনি ফাঁস করেও দিচ্ছেন, যে বলছেন যে সরকার এই কৌশল এটা করছে। এবং সে কিন্তু এই যে রাশেদ নুরুর কোনো বক্তব্য নিয়ে ব্যস্ত নাই। এখন যখন ব্যস্ত নাই তখন কিন্তু তাদের আবার জ্বলতেছে, তারা কিন্তু আবার তাকেই কটাক্ষ করে এমনভাবে কথা বলবে যেন পরের দিন সে আবার রিয়েকশন দিতে বাধ্য হয়। এনসিপির যারা এতদিন মানুষের দাবি নিয়ে টকশোতে কথা বলতো, তারা এখন স্রেফ রাশেদকে বিট দিতে ব্যস্ত। জামাতের যারা এতদিন দেশের বিভিন্ন সমস্যা নিয়ে, জনগণের সমস্যা নিয়ে কথা বলতো, শাহরিয়ার কবিরের মতো লোকদেরকে স্রেফ রাশেদকে দিয়ে তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। রাশেদ আসে মানেই প্রসঙ্গ অন্যটা, রাশেদ আসে মানেই গালাগালি, রাশেদ আসে মানেই ধমকাধমকি, তুই তোকারি। অর্থাৎ এই যে একটা সিচুয়েশন তৈরি করছে, এতে কিন্তু ভিউ বাড়ে। হ্যাঁ, এইসব মানুষ দেখে এবং দেখার কারণে বিরক্ত হইলেও মানুষ দেখে, ভিউ বাড়ে, টেলিভিশনগুলোর ব্যবসা হয়। আর সবচেয়ে বড় হচ্ছে লক্ষ্য পূরণ হয় তাদের, যে মানুষকে তাদের ন্যায্য দাবি, বিদ্যুৎ নিয়ে যে কথা বলবে, সংকট নিয়ে যে কথা বলবে, লোডশেডিং নিয়ে যে কথা বলবে, গ্যাসের সংকট নিয়ে যে কথা বলবে, এটা যেন মানুষ বলতে না পারে। এই যে সরকারের 6টা মাস গেল, 100 দিনে যারা 600 খুন করেছে, এই সরকারকে নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা ছিল মিডিয়ায়, কিন্তু আপনারা দেখবেন যে মিডিয়ায় রাশেদ ছাড়া আর কেউ নাই, মানে রাশেদ প্রসঙ্গ ছাড়া আর কোনো প্রসঙ্গ নাই। এই যে আমরা কথা বলছি, আমাদেরকেও কিন্তু এই রাশেদ নিয়েই কথা বলতে হচ্ছে। একটা সময় ছিল হিরো আলম, মানে টেলিভিশন খুললে হিরো আলম। অর্থাৎ এইভাবে করে এক একটা সময় এক একটা সরকার মানুষকে, মিডিয়াকে, জনগণকে, সচেতন মহলকে ব্যস্ত রাখার জন্য এক একটা গিনিপিগ বাজারে দিয়ে রাখে। এই আইটেমগুলো তারা দেয় শুধু মানুষকে ব্যস্ত রাখার জন্য। তো এই যে রাশেদ নুরুর ফাঁদে পা না দিয়ে যারা সৃজনশীল রাজনীতি করছেন, কনস্ট্রাকটিভ রাজনীতি করতে চাইছেন এবং ন্যায্য দাবি আদায়ে দৃঢ়প্রত্যয়ী, তাদের উচিত হবে এদের সকলকে ইগনোর করে তাদের দাবির প্রতি সচেষ্ট হওয়া। এবং যারা এই যে রাশেদ নুরুদের সঙ্গে, মানে রাশেদের সঙ্গে যারা টকশোতে যান, বা রেজাউল করিম বা শাহেদ আলমদের সঙ্গে যারা টকশোতে যাবেন, তারা আপনারা চুজ করে নিতে পারেন যে না, অমুকের সঙ্গে আমরা টকশোতে বসবো না। কারণ এদের সঙ্গে টকশো করে আপনি বাংলাদেশের জাতীয় সমস্যা নিয়ে কোনো আলাপ তুলতে পারবেন না। এদের সঙ্গে আলাপ তুলে আপনি বাংলাদেশের কোনো জাতীয় সমস্যার সমাধান করতে পারবেন না। তাহলে আপনি টকশোতে কেন যাবেন? 2, 3, 4 হাজার 5 হাজার টাকা একটা খাম পাওয়ার জন্য? হ্যাঁ, সেটা গেলে যেতে পারেন। বাট যদি বুদ্ধিভিত্তিক কোনো চর্চার মধ্য দিয়ে যদি দেশের কোনো জাতীয় কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা টকশোতে গিয়ে থাকেন, মানুষকে কোনো দিক নির্দেশনা দেওয়ার জন্য গিয়ে থাকেন, তাহলে দয়া করে এই টক্সিক ব্যক্তিদেরকে পরিহার করুন, ইগনোর করুন। এবং আপনারা যারা এদেরকে ভাইরাল করছেন শেয়ার করে, মানে মানুষকে গালি খাওয়ানোর জন্য দিচ্ছেন, তারাও এটাকে পরিহার করুন। দরকার নেই এদেরকে গালি দিলে, ওরাই বা ওদের বা কী বা হবে? ওদের এই গালিটাই এখন ওদের উপরে ওঠার একটা সিঁড়ি হয়েছে। আপনি দেখেছেন যে রাশেদকে কোনো সুযোগ সুবিধা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই। তো শেষ পর্যন্ত সে এমনভাবে জামাত এনসিপির পেছনে লাগলো, এত বেশি তীব্র ভাষায় সমালোচনা করতে শুরু করলো যে অবশেষে সরকার মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে তার রাজনৈতিক সহকারী বানিয়েছেন, উপদেষ্টা বানিয়েছেন, তার সচিবের মর্যাদা দিয়েছেন। সে কি আসলেও কোনো উপদেশ দেয়? তার উপদেশ নিয়ে কি তারেক রহমানকে চলতে হয়? এটা কেউ বিশ্বাস করবে? রাশেদকে রাজনীতি বোঝে, যে নিজের রাজনৈতিক দল ছেড়ে, বামেরাও তো এর চেয়ে কম ভোট আছে বামেদের, তারপরে তো তারা কখনো তাদের দল ছেড়ে আসে নাই, কিন্তু তারা কিন্তু দল ছেড়ে বিএনপিতে বিলীন হয়ে গেছে। তো সেই লোক আপনাকে কি পরামর্শ দেবে? তার কাছ থেকে আপনি টকশোতে কি পাবেন? গালাগালি ছাড়া। আজ পর্যন্ত আমি কয়েকটা টকশো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজ পর্যন্ত রাশেদ নুরুর কাছ থেকে আপনি রাজনীতির কি পেয়েছেন, জাতীয় সমস্যার কোন সমাধানটা পেয়েছেন? পান নাই। কিন্তু এদের কারণে দীর্ঘ সময় আপনারা ব্যস্ত থেকেছেন, এই টকশোজীবীরা ব্যস্ত থেকেছে, এই বুদ্ধিজীবীরা ব্যস্ত থেকেছে, এই সুশীলরা ব্যস্ত থেকেছে। অতএব এদেরকে চরমভাবে বয়কট করুন। আপনাদের টকশোতে এমন ব্যক্তিদের আনুন এবং এমন ব্যক্তিদের সঙ্গে আপনারা টকশো করুন যারা আপনাদের লেভেলের, আপনাদের নিচের লেভেলের লোকদের সাথে
এই প্রতিনিয়ত এরকম ঝগড়া বিবাদ করে, গালাগালি বকাবকি করে নিজের সম্মানটা দয়া করে আর নষ্ট করবেন না। এই আবেদন রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।